ঝাড়। এরপর যে কথাটা আমি বলতে চাইছি, একেবারে চলে যাব আলোচনাতে, সেটা হচ্ছে যে প্রথমেই ধন্যবাদ না দিলেই নয় লালগড় সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক বিশ্বেশ্বর চক্রবর্তী মহাশয়কে, যিনি আজকের এই ওয়েবিনারটি করার বন্দোবস্ত করেছেন। আর ধন্যবাদ জানাচ্ছি আমার ভাতৃপ্রতিম নওশাদকে, যার উদ্যোগে আজকে আমরা এই আন্তর্জালিক আলোচনা চক্রে উপস্থিত হতে পেরেছি। এছাড়াও এখনো পর্যন্ত যারা শ্রোতা আছেন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা স্নেহ জানিয়ে আমি একেবারে সরাসরি বিষয়ে প্রবেশ করছি। সেটা হচ্ছে আজকের যে বিষয়ের যে শিরোনাম, সেই শিরোনামটির বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আধুনিক ভারতের রূপকারদের মধ্যে আদর্শগত সংঘাত, একটি ঐতিহাসিক পর্যালোচনা। উদ্যোক্তারা ইংরাজি তর্জমায় এরকম করেছেন, আইডিওলজিক্যাল কনফ্লিক্ট অ্যামং দি মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া, অ হিস্টোরিক্যাল রিভিউ। তো এই যে আধুনিক ভারতের রূপকারদের মধ্যে আদর্শগত সংঘাত, যার নিরিখেই, যার নিক্তিতেই আমরা আজকে এসে পৌঁছেছি। আজকে আমাদের যে ইতিহাসে আমরা পদার্পণ করেছি, সেই বিষয়টিকে আমি তুলে ধরব অক্ষয় কুমার দত্তের রচনাপঞ্জির উল্লেখের মাধ্যমে। একটা কথা না স্বীকার করলেই নয়, আমি এরকম অনেকের সঙ্গেই কথাবার্তা বলেছি যে 1820 সালের জুলাই মাসে অক্ষয় কুমার দত্তের জন্ম, আর 1820 সালের সেপ্টেম্বর মাসে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম, যাকে আমরা বিদ্যাসাগর বলে জানি। কিন্তু খুবই আক্ষেপের এবং অভূত অশেষ পরিতাপের বিষয়, যেভাবে আমরা বিদ্যাসাগর মহাশয়কে পাই তার স্মরণীয় কীর্তির মধ্য দিয়ে, তার অবিস্মরণীয় সংস্কারের মধ্য দিয়ে, আমরা ঠিক ততটা অক্ষয় কুমার দত্তকে খুঁজে পাই না। এটা কিন্তু সাধারণ ইতিহাসের পাঠক বর্গ যারা গবেষক তাদের কথা স্বতন্ত্র, কিন্তু ইতিহাসের সাধারণ পাঠকদের জন্যে বা সাধারণ আম পাঠক ছাত্রছাত্রীদের কাছে অক্ষয় কুমার দত্ত সম্পর্কে সেরকম তথ্য কিন্তু নেই। আমি প্রথমেই অক্ষয় কুমার দত্ত এবং বিদ্যাসাগরের একটা সাযুজ্য দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন, বিদ্যাসাগর এবং অক্ষয় কুমারের একই বছরে জন্ম, 2-3 মাসের বড় অক্ষয় কুমার দত্ত। উভয়ই কিন্তু সাহিত্যিক, উভয়ই শিক্ষাবিদ, উভয়ই দেশপ্রেমী, উভয়ই বাল্যবিবাহের বিরোধী, উভয়ই সমাজ সংস্কারক। এখন এই যে দুটো পরিচয় এবং পরিচয়ের সাযুজ্য আমি আপনাদের সামনে রাখলাম, এর বাইরে আর কটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে অক্ষয় কুমারের আরো কিছু পরিচয় রয়েছে। সাহিত্যিক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ছাড়াও তিনি একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন, তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন, তিনি ভারতবর্ষে বিশেষত বাংলাতে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথপ্রদর্শক ছিলেন। সেই অর্থে আমরা তাকে বৈজ্ঞানিক রূপেও বলতে পারি। সে প্রসঙ্গে আমরা আসছি একটু পরে। তিনি ছিলেন একজন দার্শনিক, তিনি ছিলেন যুক্তিবাদী, তিনি ছিলেন ঐতিহাসিক, তিনি ছিলেন ভূতত্ত্ববিদ, তিনি ছিলেন পদার্থবিদ, তিনি ছিলেন রাষ্ট্রনীতিবিদ। দেখুন, এই যে এতগুলো পরিচয় তার সামনে আনলাম, এর প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমাদের দীর্ঘ আলোচনার অবকাশ আছে। সেই আলোচনা সম্ভব নয়, তবুও আমি চেষ্টা করব যে তার রচনার আলোকেই যে অক্ষয় কুমার দত্ত কত বড় একজন বরণীয় ব্যক্তি ছিলেন, এবং আজকের যে আলোচনার যে বিষয় আধুনিক ভারতের রূপকারদের মধ্যে আদর্শগত সংঘাত, সেই বিষয়টা আপনাদের সামনে খুব সুচারুরূপে তোলার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়। এবার দেখুন, যে কথাটা বললাম বিদ্যাসাগর সম্পর্কে, যে বিদ্যাসাগরের যে স্মরণীয় কীর্তি, সেই স্মরণীয় কীর্তির আলোকে বিদ্যাসাগর একেবারে মধ্য গগনে বিরাজ করছেন। কিন্তু মধ্য গগনে বিরাজ করার কথা ছিল অক্ষয় কুমার দত্তের। তার অনেকগুলো পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। যখন 1841 সাল, তখন বিদ্যাসাগর কোনো রচনা করেননি, তখন তার বয়স 21 বছর। তিনি একটি বিখ্যাত বই লিখলেন। সেই জন্য তার পরিচয়ের একটা জায়গায় আমি ভূতত্ত্ববিদ হিসাবে তাকে তুলে ধরেছি। তাকে ভূতত্ত্ববিদ বললাম, তার কারণ রয়েছে, তিনি আমাদের ভূগোল সম্পর্কে একটা ধারণা দিলেন এবং
আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কতগুলো বিষয়, যে বিষয়গুলো শুনলে আপনাদের নতুন কিছু তথ্য জানার অবকাশ থাকবে। সেটা হচ্ছে এই যে ভূগোল 1841 সালে, ইংরাজি মানে শকাব্দ 1763, এই 1763 শকাব্দ 1841 খ্রিস্টাব্দ তিনি একটি বিখ্যাত রচনা করলেন ভূগোল। তার বয়স তখন 21 বছর। বিদ্যাসাগর মহাশয়ের রচনা তখনও পর্যন্ত কিন্তু দিনের আলো দেখেনি। সহজ সরল প্রাঞ্জল ভাষায় তিনি ভূগোলের ডেফিনেশন আমাদের সামনে রাখলেন। সেই ডেফিনেশনের বিকল্প ডেফিনেশন বাংলা ভাষায় আজও কিন্তু গড়ে ওঠেনি। তিনি কি লিখলেন ভূগোলের সংজ্ঞায়? তিনি বলছেন যে বিদ্যা দ্বারা পৃথিবীর আকার, পরিমাপ এবং তাহার উপরিভাগস্থ স্থানসমূহ সমুদয় জ্ঞান হওয়া যায়, তাহার নাম ভূগোল। আবার একবার বলছি, যে বিদ্যা দ্বারা পৃথিবীর আকার, পরিমাপ এবং তাহার উপরিভাগস্থ স্থানসমূহ সমুদয় জ্ঞান হওয়া যায়, তাহার নাম ভূগোল। আবার আরেকটি সংজ্ঞায় তিনি ওই বই বলছেন যে ভূ শব্দের অর্থ পৃথিবী এবং গোল শব্দের অর্থ গোলাকার। অতএব গোলাকার পৃথিবী বিষয়ক বিদ্যাকে ভূগোল কহা যায়। কত সুন্দরভাবে বললেন। আমরাও যখন বাংলাতে গ্রামের স্কুলের পাঠশালায়, গ্রামের স্কুলে পড়েছি, তখন আমরা কিন্তু এইটাই মুখস্থ করতাম যে ভূ শব্দের অর্থ পৃথিবী আর গোল মানে হচ্ছে গোলাকার, পৃথিবী গোলাকার। আবার তিনি বলছেন ওই ভূগোল গ্রন্থে, পৃথিবীর আকৃতি প্রায় গোল, যেমন কমলা লেবু, গোলাকার ধরনের, অথচ তাহার বোঁটার নিকট কিঞ্চিত নিম্ন। সেইরূপ পৃথিবীও গোল, কিন্তু উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা। তাহলে দেখুন, ভূগোলের সংজ্ঞা আমরা দেখতে পেলাম এবং পৃথিবীর আকার আকৃতি বিষয়ে এত সুন্দর প্রাঞ্জলভাবে তিনি আমাদের সামনে তুলে ধরলেন যে যেটা আমাদের ভূগোল বিষয়টিকে বুঝতে সাহায্য করবে। শুধু তাই নয়, আরো কতগুলো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে সুমেরু, কুমেরু, অগ্নুৎপাত, আগ্নেয়গিরি, বিষুবরেখা, অক্ষরেখা, দ্রাঘিমাংশ, দ্রাঘিমা রেখা, এই যে বাংলা পরিভাষাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই বাংলা পরিভাষাগুলো ছিল অক্ষয় কুমার দত্তের। তাহলে আজও পর্যন্ত যে বাংলা পরিভাষাগুলির বিকল্প আমরা আমাদের পাঠ্য বাংলা বইগুলিতে দিতে পারিনি, সেই পরিভাষা নির্মাণে অক্ষয় কুমার দত্ত কিন্তু সেই 1841 সালে, আজ থেকে প্রায় 200 বছর আগে, 180 বছর প্লাস, আজ থেকে প্রায় 200 বছর আগে বাংলা ভাষাতে তিনি যে পরিভাষা নির্মাণ করলেন, সেই পরিভাষাগুলিকে পাথেয় করে আজও পর্যন্ত এপার বঙ্গ ওপার বঙ্গ, যেখান থেকে আমাদের ইমরান সাহেব উপস্থিত হয়েছেন, সেখানের যে বাংলা পাঠ্যসূচি, সেখানেও দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ, অক্ষরেখা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচিত হয় বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কাছে। আমরা সেগুলো পড়ি এবং তার বিকল্প আজও কিন্তু দেওয়া যায়নি। তাহলে মাত্র 21 বছর বয়সে ভূগোল নামক শাস্ত্রটিকে বাংলা ভাষায় লিখে জনপ্রিয় একটা ধারণা নির্মাণ করলেন বাংলা ভাষাভাষীদের কাছে। এইটা কিন্তু আমরা তার কাছে আজও কিন্তু সেই ঋণ বহন করে চলেছি। এতে গেল ভূগোলের কথা। বিজ্ঞান চেতনায় তিনি ছিলেন সাঁ সিমো, ফরাসি দার্শনিক সাঁ সিমো এবং অগাস্ত কোঁত, এই দুজন বিজ্ঞানীর ভাব শিষ্য। অগাস্ত কোঁত তার যে রচনা, সে অগাস্ত কোঁতের রচনায় তিনি অগাস্ত কোঁত ঋণী ছিলেন এর কাছে, সাঁ সিমোর কাছে। ইংরাজি ভাষায় SAINT হয় সেন্ট সাইমন, কিন্তু একই বানান ফরাসি উচ্চারণে হবে সাঁ সিমো। সাঁ সিমো বললেন যে সামাজিক ঘটনাগুলি প্রাকৃতিক ঘটনার মতোই আইন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে কি বলছেন সাঁ সিমো? সামাজিক ঘটনাগুলি প্রাকৃতিক ঘটনার মতোই আইন দ্বারা নিয়ন্ত্রিত। আর 2 নম্বর কথা তিনি বললেন
যে দর্শনের উদ্দেশ্য হলো সামাজিক জীবনের নিয়মগুলিকে আবিষ্কার। তাহলে দার্শনিক অক্ষয় কুমার দত্তের মননের জায়গায় কিন্তু আলোড়ন তৈরি হলো যখন তিনি পড়লেন সাঁ-সিমোর রচনা এবং দেখলেন যে কোঁৎ সাঁ-সিমোকে অনুসরণ করে তার যে সমাজতাত্ত্বিক বিখ্যাত, আমরা জানি যে কোঁতের যে অভিজ্ঞতাবাদ, দৃষ্টবাদ, পজিটিভিজম যেটা হচ্ছে ইংরাজি পরিভাষা, সেই পজিটিভিজমের জনক অগাস্ত কোঁৎ তিনি তিনটি বিষয়কে নির্মাণ করলেন যে মানব সমাজের ক্রমবিকাশের যে স্তর, সেই মানব সমাজের ক্রমবিকাশের স্তরের তিনটি পর্ব আছে। প্রথম যুগে কি দেখা যাচ্ছে না, অলৌকিকের দোহাই দেওয়ার যুগ, যখন মানুষজন অলৌকিক শক্তির কাছে ছিল অসহায়, আত্মসমর্পণ করতে বাধ্য হতো অলৌকিক শক্তির কাছে, সেই সময়টার কথা বলছেন। সেটা হচ্ছে প্রথম যুগ মানব সমাজের ক্রমবিকাশের। সেটাকে ইংরাজি পরিভাষায় বলা হচ্ছে দি থিওলজিক্যাল স্টেট। দ্বিতীয় যুগ হিসাবে কোঁৎ দেখাচ্ছেন দার্শনিকদের বাক বিতণ্ডার যুগ। সেই সময় পর্বে বেশ কিছু দার্শনিকের উদয় ঘটে গেছে, যারা পারস্পরিক মত বিনিময় করছেন, একজন আরেকজনের মত থেকে সরে যাচ্ছেন, নতুন মত এবং পথের আবিষ্কার করছেন। সেটাকে তিনি বলছেন দার্শনিক বাক বিতণ্ডার যুগ। ইংরাজিতে যে পরিভাষাটি, সেই পরিভাষাটি হলো দি মেটাফিজিক্যাল স্টেজ। আর তৃতীয় যুগ যেটা, সেটা হচ্ছে ধ্রুব দর্শন ও সুস্পষ্ট নির্ধারণের যুগ। ইংরাজি পরিভাষাটা হচ্ছে দি পজিটিভিস্টিভ স্টেজ। তাহলে এই যে পজিটিভ স্টেজ, এই পজিটিভ স্টেজের ব্যাখ্যাটা কিছু আমাদের ইমরান সাহেব তার বলায় বলেছেন অমলেশ ত্রিপাঠীর কথা। অমলেশ ত্রিপাঠী বলছেন ধ্রুব কি? ইতিহাসে তো সত্য বলে কিছু নেই, যে কথা ইঙ্গিত দিয়ে গেছেন ইতিপূর্বে আমাদের পূর্ববর্তী স্পিকার, তিনি বলেছেন সত্য বলে তো কিছু নেই, আজ যেটা সত্য সেই সত্যের নির্মাণ কালকে আবার অন্যভাবে হচ্ছে। এই জায়গাটাকেই কিন্তু ধরলেন আমাদের অক্ষয় কুমার দত্ত। একটি গল্প আপনাদের সামনে তুলে ধরছি। সেই গল্পটা হচ্ছে, একদিন হিন্দু কলেজের কিছু আলোকপ্রাপ্ত ডিরোজিওর অনুগামী, তার পথে মতে বিশ্বাসী কিছু তরুণ যুবা, তারা করলেন কি না, এর কাছে গেলেন অক্ষয় কুমারের কাছে। অক্ষয় কুমার তখন তত্ত্ববোধিনী পত্রিকার দায়িত্বও নিয়ে নিয়েছেন, সে কথায় আসছে আমি পরে। তো তত্ত্ববোধিনীর সম্পাদক অক্ষয় কুমারের কাছে গেছেন, যিনি জ্ঞান মার্গে বিচরণ করেন, যিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাহচর্যে ব্রাহ্ম সমাজের আন্দোলনকে আবার নতুন করে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতবর্ষে, এই বাংলার এপার বাংলায় ওপার বাংলায় ছড়িয়ে দেওয়ার প্রেরণায় যিনি উদ্বুদ্ধ, সেই অক্ষয় কুমারের কাছে গেছেন। অক্ষয় কুমারের কাছে গিয়ে তারা প্রশ্ন করছেন, চাচা এই যে প্রার্থনা বিষয়টা কি? অক্ষয় কুমার বুঝলেন যে হিন্দু কলেজের এই নব্য যুবদের কাছে প্রার্থনার বিষয়টা সম্পর্কে একটা ধারণা কিন্তু দেওয়া খুব দরকার। তিনি তখন প্রার্থনার একটা সমীকরণ তৈরি করলেন, খুব তাড়াতাড়ি একটি সমীকরণ তৈরি করলেন। সেই সমীকরণটি বিভিন্ন গ্রন্থে আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, প্রার্থনা সম্পর্কে তার যে সমীকরণ, সেই সমীকরণে আমরা কি দেখতে পাচ্ছি, তিনি বলছেন যে পরিশ্রম ইজ ইকুয়াল টু শস্য, প্রার্থনা প্লাস পরিশ্রম ইজ ইকুয়াল টু শস্য, অতএব প্রার্থনা সমান শূন্য। এটা একটু বুঝতে হবে যে পরিশ্রম করলে শস্য পাওয়া যাবে, প্রার্থনা এবং পরিশ্রম করলে শস্য পাওয়া যাবে। তাহলে শুধু প্রার্থনা করলে তো শস্য পাওয়া যাবে না। কত সুন্দরভাবে অক্ষয় কুমার দত্ত সেই সময় তুলে ধরলেন যে শুধুই যদি আমরা প্রার্থনা করি, দেবেন্দ্রনাথ ঠাকুর যেমনভাবে নিরাকার ব্রহ্মের সাধনায় ব্যস্ত রেখেছিলেন তার সংগঠন এবং তার যে সামাজিক কার্যকলাপ, ধর্মীয় কার্যকলাপ, নিরাকার ব্রহ্মের যে সাধনা এবং বেদকে চূড়ান্ত অভ্রান্ত বলার যে তার যে চেষ্টা, সেই চেষ্টা থেকে তিনি সরে এলেন। তিনি বলছেন যে শুধু প্রার্থনায় কাজ হবে না বাবা, প্রার্থনার সঙ্গে পরিশ্রমটা যদি করা যায় তাহলে কিন্তু শস্য পাওয়া যাবে। সেই জন্যই তিনি এই ইকুয়েশনটি আনলেন যে পরিশ্রম সমান শস্য, প্রার্থনা প্লাস পরিশ্রম সমান শস্য, অতএব প্রার্থনা সমান শূন্য। এই মানুষটা সম্পর্কে ডব্লিউ হান্টার
যার নাম আমরা ইতিহাস চর্চা যারা করি সবাই জানি, যে স্যার হান্টার, তিনি একটি বিখ্যাত বই লিখেছেন। তার অনেক বই আছে, তার বিখ্যাত বইটি হচ্ছে দি ইন্ডিয়ান এম্পায়ার। সেই ইন্ডিয়ান এম্পায়ার গ্রন্থের 413 পৃষ্ঠায় তিনি অক্ষয় কুমার দত্ত সম্পর্কে দুটি শব্দ বলে তার একটা রূপকল্প তৈরি করেছেন। সেই দুটি শব্দ কি? তিনি বলছেন ইনডিফ্যাটিজেবল এবিলিটি, ইনডিফ্যাটিজেবল এবিলিটি, অদম্য ক্ষমতা। এই অদম্য ক্ষমতাই অক্ষয় কুমারকে কিন্তু সেই সময় যখনও পর্যন্ত ভারতবর্ষ একটি জাতি হিসেবে বিকশিত হয়নি, যখনও পর্যন্ত ভারতবর্ষে ধর্ম, রাজনীতি এবং সমাজ প্রায় সম্পৃক্ত, মাখামাখি গলাগলি করে পথ হাঁটছে, রামমোহন যেটা শুরু করলেন যে আলো আনার জন্য, সেই রামমোহনের সেই মানে অসমাপ্ত কাজটাকে নিজের হাতে তুলে নিয়ে তিনি এই ভারতের, নব ভারতের নির্মাণ করতে গেলেন। সেই জন্য সুশীল কুমার হাজরার একটি লেখা পড়ছিলাম, শারদীয় আনন্দবাজারে বেরিয়েছিল, যেখানে বলা হচ্ছে রামমোহন রায়কে যদি আধুনিক ভারত হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, তাহলে কিন্তু আমরা অক্ষয় কুমার দত্তকে অত্যাধুনিক মানুষ, ভারতের অত্যাধুনিক মানুষ হিসাবে চিহ্নিত করতে পারি। কেন অত্যাধুনিক বলছি? তিনি শুধুমাত্র তার চিন্তা চেতনাকে সাহিত্যের আলোচনার মধ্যে বা সাংবাদিকের দায়িত্বের মধ্যে রেখে ক্রিয়াকর্ম সম্পাদনে বিশ্বাস করতেন না। তার যে জ্ঞানের যে প্রসারিত দিগন্ত, সেই জ্ঞানের খোলা দিগন্তে কিন্তু তিনি বিচরণ করতেন। সেই জন্য বিজ্ঞান, দর্শন, যুক্তিবাদ, এই যে জ্ঞানের যে ক্ষেত্রগুলি, সেই ক্ষেত্রগুলিতে তার ছিল অবাধ বিচরণ। আরেকটি গ্রন্থের কথা না বললে অক্ষয় কুমার দত্ত সম্পর্কে প্রায় কিছুই বলা হবে না। সেই বইটির নাম হচ্ছে বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার। গ্রন্থটির নাম হচ্ছে বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার। 2 খণ্ডে বইটি লেখা হয়েছিল। প্রথম খণ্ড বের হয়েছিল 1851 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় খণ্ড বের হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। এই যে অক্ষয় কুমার দত্ত বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার গ্রন্থটি লিখলেন, এই গ্রন্থটির অনুপ্রেরণা তিনি লাভ করলেন ব্রিটিশ ফেরেনোলজিস্ট জর্জ কুম্বের কাছ থেকে। ব্রিটিশ ফেরেনোলজিস্ট জর্জ কুম্ব, যিনি একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, সেই বইটির নাম হচ্ছে দি কনস্টিটিউশন অফ ম্যান কনসিডার্ড ইন রিলেশন অফ এক্সটার্নাল অবজেক্ট। এই যে কুম্বের দি কনস্টিটিউশন অফ ম্যান, এই কনস্টিটিউশন অফ ম্যানে মানুষের আভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রকৃতির গুলোর কথাকে তিনি তুলে ধরলেন তার গ্রন্থের মাধ্যমে। এই জর্জ কুম্ব ছিলেন একজন, বললাম, ব্রিটিশ ফেরেনোলজিস্ট। ফেরেনোলজিস্টদের কাজ হচ্ছে করটি পরীক্ষা দ্বারা কোনো ব্যক্তির চরিত্র ও বিবিধ গুণাবলী নির্ণয় করতে পারা। মানুষের যে করটি আছে, মাথার খুলি, সেই মাথার খুলির পরীক্ষা দ্বারা কোনো ব্যক্তির চরিত্র ও বিবিধ গুণাবলী যে শাস্ত্রের দ্বারা নির্ধারিত হয়, সেই শাস্ত্রটিকে বলা হচ্ছে ফেরেনোলজি। সেই ব্রিটিশ ফেরেনোলজিস্ট জর্জ কুম্বের ওই গ্রন্থটিকে তিনি আয়ত্ত করে আমাদেরকে নতুন একটি গ্রন্থ উপহার দিলেন। সেই বইটির নাম আমি আপনাদের বললাম, যে বইটিতে তিনি যাবতীয় কুসংস্কার, যে সময়ে ভারতবর্ষে কুসংস্কারটাই ছিল রীতি, কুসংস্কারে আকীর্ণ বঙ্গ তথা ভারতবর্ষের জনসমাজ জাতপাত, অস্পৃশ্যতা এর কাঁটার মুকুটে বাংলা তথা ভারতবর্ষের জনগণ আচ্ছাদিত ছিলেন, পরিহিত ছিলেন। সেই কাঁটার মুকুট পরা বাংলাকে কাঁটামুক্ত করার জন্য এই বইটিতেই তিনি কিন্তু মানুষের যে প্রবণতা, সেই প্রবণতাগুলোকে নতুনভাবে তুলে ধরলেন। কিরকম না, এখনো পর্যন্ত আমরা যারা শিক্ষার আলো পেয়েছি, তাদের পরিবারেও আমরা দেখতে কি পাই, যে টিকটিকি যদি ডাকে তাহলে আমরা বলি সেই কথাটি সত্য কথা। যদি কোথাও কেউ যায়, যাওয়ার সময় যদি হাঁচি পড়ে যায়, তো হাঁচি পড়লে বলে একটুখানি বসে যেতে, হাঁচিটা নাকি অশুভ যাত্রা আরম্ভকালে। এছাড়াও যখন আমরা গাড়ি ঘোড়াতে কোথাও যাই, এখনো পর্যন্ত
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এই ধারণা আছে যে যদি ওই যাত্রাপথে শেয়াল রাস্তা কাটে তাহলে কিন্তু গাড়িটাকে একটু দাঁড় করাতে হয়, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা থেকে যায়। এই ধরনের কুসংস্কারগুলির বিরুদ্ধে কিন্তু অক্ষয় কুমার দত্ত তাঁর যে বিখ্যাত 2 খণ্ডের গ্রন্থ বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, সেখানে কিন্তু তিনি জোরদার সওয়াল করছেন এবং এগুলোকে সর্বৈব কুসংস্কার বলে তিনি গণ্য করছেন। অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার 1977 শতাব্দের বৈশাখ মাসে একটি কলম লিখছেন, যে কলমে তিনি বলছেন যে অখিল সংসারী আমাদের ধর্মশাস্ত্র, অখিল সংসারী আমাদের ধর্মশাস্ত্র, বিশুদ্ধ জ্ঞানই আমাদের আচার্য। ভাস্কর ও আর্যভট্ট এবং নিউটন ও ল্যাপ্লাস যে কিছু যথার্থ বিষয়ে উদ্ভাবন করিয়াছেন তাহাও আমাদের শাস্ত্র। গৌতম ও কণাদ এবং বেকন ও কোঁত যে কোনো প্রকৃত তত্ত্ব প্রকাশ করিয়াছেন তাহাও আমাদের শাস্ত্র। কণ্ঠ ও তলবকার মুসা ও মোহাম্মদ এবং যিশু ও চৈতন্য পরমার্থ বিষয়ে যে কিছু তত্ত্ব প্রকাশ করিয়াছেন তাহাও আমাদের ব্রাহ্ম ধর্ম। তাহলে চিন্তা করে দেখুন কোথায় নিয়ে গেলেন ধর্মটাকে। তিনি বিশ্ব ধর্ম সমন্বয়ের কথা বললেন, যে বিশ্ব ধর্ম সমন্বয়কে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে ভিক্ষা পরবর্তীকালে দেখলাম, সেই ভিক্ষার পথপ্রদর্শক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তিনি বলতে চাইলেন ব্রাহ্ম ধর্মের মধ্যে চৈতন্যের ধর্ম, যিশুর ধর্ম, মোহাম্মদের ধর্ম, মুসার ধর্ম, সকলের ধর্ম, গৌতমের ধর্ম, কণাদের ধর্ম, অর্থাৎ সর্বধর্মের মূল কথাগুলোকে সংশ্লেষ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার তিনি পক্ষপাতী ছিলেন। এই কারণেই এই ভাবধারাটা কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকা, এবার একটু তত্ত্ববোধিনী পত্রিকা সম্পর্কে বলি, ওইটা না বললে দেবেন্দ্রনাথ অক্ষয় কুমার দত্ত সম্পর্কে আলোচনা অসম্পূর্ণ থাকবে। দেবেন্দ্রনাথ ঠাকুরদের বাড়িতে জোড়াসাঁকোতে 1839 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর তত্ত্বরঞ্জিনী সভা প্রতিষ্ঠিত হল। তত্ত্বরঞ্জিনী সভা প্রতিষ্ঠার মূল কারণটাই হচ্ছে যে রাজা রামমোহন রায় যে প্রথমে যে আত্মীয় সভা, তারপরে যে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে দেবেন্দ্রনাথের হাত ধরে যে ব্রাহ্ম সমাজ পল্লবিত হয়ে উঠল, সেই ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কারের জন্য কিন্তু তত্ত্বরঞ্জিনী সভা প্রতিষ্ঠিত হলো 1839 খ্রিস্টাব্দে। এই তত্ত্বরঞ্জিনী সভাতেই ধর্মশাস্ত্র জ্ঞান বিজ্ঞান চর্চার জন্যই একটি পাঠশালা খোলা হলো। সেই পাঠশালাটির নামও হচ্ছে তত্ত্ববোধিনী পাঠশালা। এটি প্রতিষ্ঠাকাল হচ্ছে 13 জুন 1840 সাল। আর তারপরেই কিন্তু এই তত্ত্ববোধিনী পাঠশালাতে শিক্ষক হিসাবে যোগদান করলেন অক্ষয় কুমার দত্ত মহাশয়। অক্ষয় কুমার দত্ত